বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে 21শে মার্চ 2025-26 বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শাসক দল বলছে জনকল্যাণমুখী বাজেট, আর বিরোধীরা বলছে দিশাহীন উদ্দেশ্যহীন বাজেট। তবে বিশেষজ্ঞরা বলছেন রাজ্যের বহুমুখী উন্নয়নের জন্য প্রতি বছর কোনো না কোনো সেক্টরকে গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দ বাড়ানো হয়। তবে রাজ্যবাসী তার কতটা সুফল পায় তা নিয়ে ভিন্ন মত রয়েছে। যেমন এবারের বাজেটে দীর্ঘমেয়াদী উন্নয়ন, গুণমান সম্পন্ন বস্তুগত ও সামাজিক পরিকাঠামোর উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সুনিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগর সমষ্টি উন্নয়ন ইত্যাদির উপর প্রাধান্য দেওয়া হয়েছে, যার জন্য গতবারের তুলনায় এবছর 4,618.77 কোটি টাকা বৃদ্ধি করে এবার 32,423.44 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। রাজ্যের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বর্তমানে ত্রিপুরায় কেন্দ্র সরকারের 131টি প্রকল্প এবং রাজ্য সরকারের 38টি প্রকল্প চালু রয়েছে। এবারের বাজেটে আরো কিছু নতুন যোজনার প্রস্তাব করা হয়েছে। সরকারের এইসব প্রকল্প প্রান্তিক জনগণের কাছে সঠিকভাবে পৌঁছয় কিনা সেটাই কোটি টাকার প্রশ্ন। এমজিএন রেগা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আত্মনির্ভর ত্রিপুরা থেকে শুরু করে প্রতি ঘরে সুশাসন, এমন বহু প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাচ্ছে কিনা রাজ্যবাসী তা নিয়ে ভিন্ন মতামত রয়েছে। অনেকে অভিযোগ করেন সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করলেও তার সুফল পায় না রাজ্যের মানুষ। আসলে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। জনগণের কল্যাণের জন্য বিধানসভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের। তবে রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি নিয়ে মাঝে মধ্যেই কিন্তু নানান অভিযোগ উঠে আসে। তাই প্রশ্ন জাগে, সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে কতটা আন্তরিক রাজ্য প্রশাসন? বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মসংস্কৃতি বা কেমন? এদিকে এবারের বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাতে কতটা প্রভাবিত হবে রাজ্য সরকারি কর্মচারীরা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে সরকারি দপ্তরে কর্মসংস্কৃতির গুরুত্ব নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। বিশ্বজিৎবাবু, প্রথমে আপনার কাছে আসি। এবারের বাজেট কেমন দেখলেন, কেমন হয়েছে? রাজ্যের উন্নয়নে কতটা গতি আনবে এবারের বাজেট বলে মনে করেন? নমস্কার এবং নিউজ ভ্যানগার্ডকে ধন্যবাদ আমাকে এখানে ডেকে বলার সুবিধা দেওয়ার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট যে বাজেটটা অ্যাকচুয়ালি কি জিনিস। বাজেট তো প্রত্যেক বছরই দেওয়া হয়। বাজেটটা কেন দরকার, বাজেটের ইম্পর্টেন্সটা কোথায়? খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, ধরুন না, বাজেটটা আমরা এমনি তো আমাদের ইন্ডিভিজুয়াল যে কোনো আমাদের গৃহস্থালিতে আমাদের একটা বাজেট নিয়ে চললে পরে আমরা ধরুন আমার বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে টিউশনের টাকা থেকে শুরু করে আমাদের লিমিটেড বাজেটের ভেতরে আমরা ওইটা করি। ওইটা কিভাবে করব, ওইটার একটা প্ল্যানিং, ওইটা এখানেও সেম, এটা প্ল্যানিং এক্সিকিউশন। আপনি খুব সুন্দর টপিকটা সিলেক্ট করেছেন। প্ল্যানিং, শুধু প্ল্যানিং করলে হবে না, এক্সিকিউশনটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে আছে। এবং প্ল্যানিং এর ভেতরে যে জিনিসটা রিফ্লেক্ট করে উঠে আসে সেটা হচ্ছে কোন কোন জায়গাটাতে আমাদের তো ইনকাম লিমিটেড থাকে আমাদের বাড়ি ঘরের মতো, এর ভেতরে আমি কোন জায়গাটাতে আমি প্রায়োরিটি দিচ্ছি, কোন কোন এরিয়াটাতে আমরা প্রায়োরিটি কতটা দিচ্ছি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওইটা বাজেটে উঠে আসে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে আলোচনা হতে পারে সেটা হচ্ছে কি, আমাদের স্টেটে এখন বিশেষ করে এখানে এখন আপনার এই যে কি বলে ডবল ইঞ্জিন সরকারের যেটা শুরু হওয়ার পরে এখানে আমাদের বাজেটের টোটাল অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে অনেক।
মধ্যে বাজেটের টোটাল যে বাজেট অ্যামাউন্ট অনেকটা বেড়ে গেছে অনেকটা বেড়ে গেছে। এটা ঠিকই, এটা আমাদের একটা বড় পাওনা। ওকে, এটার সঙ্গে সঙ্গে কিছু ধরুন না নতুন নতুন আমরা এবার দেখেছি, আমার কাছে ভালো লেগেছে যে কিছু কিছু স্কিম, নতুন নতুন ধরনের স্কিম এবার যেটা আমি যেটা বলছিলাম যে প্রায়োরিটির ভিতরে দুই একটা জায়গাতে আমার কাছে ভালো লেগেছে। যেটা হচ্ছে ধরুন এখানের এই যে কিছুদিন আগে আমারও বাড়ির একজন গেছিল ওইখানে, ওই আপনার গুয়াহাটির অনেক জায়গাতে গিয়ে ওইখানে গিয়ে পরীক্ষাতে এক্সামে বসার জন্য, কারণ কম্পিউটার বেসড সেন্টার এখানে ছিল না। এখানে এবার হাঁপানিতে করা হবে, এটা শুভ উদ্যোগ, সুন্দর একটা উদ্যোগ। তারপর আপনার ধরুন আরেকটা জিনিস ভালো লেগেছে আমার, যেটা এই যে বিকলাঙ্গদের জন্য একটা ভাতা, যেটা বা ধরুন মানসিক বিকলাঙ্গ একটা ভাতা। আরেকটা হচ্ছে যে আমরা অনেকদিন আগে টকশোতে এখানেও আলোচনা করেছিলাম যে বাইরের থেকে লোক আসে বা এখানে যারা গরিব আছে ওদের জন্য স্বল্প খরচে খাওয়ার একটা মানে একটা ব্যবস্থা করা। এই ডিরেকশনও একটা পদক্ষেপ আমরা ভারত মাতা ক্যান্টিন দেখতে পেয়েছি এটাতে। বা ধরুন কোচিং এর জন্য আপনার কম্পিটিটিভ এক্সামে আমাদের আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে এই তিনটে জায়গাতে সায়েন্স এবং ইংলিশের জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য, কম্পিটিটিভ অল ইন্ডিয়া লেভেল কম্পিটিটিভ জন্য এটা একটা সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। ওকে, না এখন সেটাই আমি আসবো বিজয়বাবু আপনার কাছে, যে বিভিন্ন বিভাগে যে বিভিন্ন এবারে বাজেটে যে অনেকগুলো প্রস্তাব আপনি বলছেন, কিন্তু যেটা জানতে চাইছিলাম যে সার্বিকভাবে বাজেটটা, আমি সেটা এসে আলোচনায় পরে আসছি যে কোন কোন জায়গাগুলো আপনার ভালো লেগেছে, মানে সার্বিকভাবে কি মনে হয় যে রাজ্যের উন্নয়নে কতটা গতি আনবে এবারের এই 2025-26 এবার হচ্ছে কি এবার হচ্ছে কি আমি যেটা একটু বলতে চাইবো সেটা হচ্ছে কি এই যে বাজেটটা করে এটা ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করব আমি, এটা মোস্ট ভাইটাল। ওকে, এক্সিকিউশন এন্ড ইমপ্লিমেন্টেশন খুব ভাইটাল এটাতে। ওকে, এবার হচ্ছে কি অনেকে দেখবেন খুব অল্প পয়সাতেও খুব সুন্দরভাবে, এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট বাজেটের আমি বলবো সেটা হচ্ছে সমাজের প্রত্যেক শ্রেণীর লোকের কাছে পয়সা পৌঁছে দেওয়া। এটা মোস্ট ভাইটাল পার্ট। এটা বাজেটে ওই রকমের কি প্রভিশন আছে এটা অ্যানালাইসিস করার ব্যাপার হয়ে গেছে। এবং সেই সঙ্গে আপনি আরেকটা খুব ভাইটাল কথা বলেছেন, সেটা হচ্ছে কি যারা গভর্নমেন্ট মেশিনারি, সরকারি কর্মচারী, ওদের কতটা সেন্সিটিভ, কতটা মাইন্ডসেট আছে যে জনগণের কাছে এগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, ধরুন না ওদের রিয়েলাইজ করে সেন্সটা বুঝে ওইখানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এখানে ওইটা হচ্ছে মোস্ট ভাইটাল। এটা নিয়ে হয়তো বুঝি নেক্সট রাউন্ডে আমরা আলোচনা করব, সেই জায়গাটাতে আসবো আমরা। আমরা যেটা অবজার্ভ করেছি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের কেমন ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং কোন জায়গায় বাধা আসছে কিনা, বাড়লে হবে না, কতটা এফিশিয়েন্টলি আমরা এটাকে ইউজ করতে পারছি, এটার উপরেই ক্রেডিট হচ্ছে সরকারের। এটা আমি বলবো এটা ওকে, সেটা গুরুত্বপূর্ণ। আপনি বলছেন তাহলে আপনার যেটা বক্তব্য বা যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনি বলছেন বাজেট এবার অবশ্যই ভালো হয়েছে এবং বাজেট গতি আনবে, তবে তা যদি সঠিকভাবে এক্সিকিউশন হয় এবং বাজেটে যে প্রকল্পগুলো বা সরকারের যে বিভিন্ন যে উদ্যোগগুলো সেগুলো যদি ইমপ্লিমেন্টেশন যদি ঠিকভাবে সঠিকভাবে হয়, এবং সেটা হয় না কেন আর হলে কি প্রয়োজন সেসব অবশ্যই আমার কাছে জানবো আমরা পরবর্তী সময় আসবো। কিন্তু মনিমদা রয়েছেন আমাদের সঙ্গে। মনিমদা, এক নজরে বাজেট কেমন দেখলেন এবার? মানে প্রত্যেকবারই তো দেখেন এবং খুব কাছ থেকে ফলো করেন আপনি। এখন এবারের যে রাজ্য বাজেট অনেক টাকা বৃদ্ধি পেয়েছে, প্রায় 4,618.77 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে গতবারের তুলনায়। কি মনে হচ্ছে কতটা উন্নয়ন ত্বরান্বিত? এটা প্রত্যেকবারই আমরা বলবো যে বাজেট সবসময় ভালোই হয়। আচ্ছা, সরকার পক্ষের পক্ষে ভালো হবে, বিরোধী পক্ষের ক্ষেত্রে ভালো হবে না। এটাই হচ্ছে বিধানসভায় আলোচনার বিষয়বস্তু। দুই পক্ষই মেনে নিলে তো আর বাজেট কি সেশনটাই উঠিয়ে দিতে হবে না। আচ্ছা, ফলে এটা একটা দিক। দেখতে হবে যে এই বাজেটে আমার মানে উদ্দেশ্যটা কতটুকু সফল হওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে যে জিনিসটা দেখবো, বাজেট বাড়বে, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ বাড়ছে, নানা রকম প্রতিবন্ধকতা বাড়ছে, তার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে নিতে গেলে এই সমস্ত চিন্তা ভাবনা করে 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 বাজেট বাড়াতে হবে। এই বাজেট বাড়ানোর ক্ষেত্রেই অগ্রগতি ব্যাপক হয়ে যাচ্ছে, সেটা আগাম চিন্তা ভাবনা করার কথা না। আমরা সেটাও বলছি না, এটা হলে তো সবচেয়ে ভালো। কিন্তু আজ পর্যন্ত স্বাধীনোত্তর ভারতবর্ষে বাজেট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সরকার পক্ষ যতই চিৎকার, সরকার পক্ষ যখন বিরোধী পক্ষ হয় বা বিরোধী পক্ষ যখন সরকার পক্ষ হয়, টিউনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে জায়গাটা কিন্তু একই জায়গায় থেকে গেছে যে বাজেট সরাসরি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না এবং সমালোচনার বাইরে নয়।
আপনি দেখবেন। তো এই জায়গাটা থেকে আমি বেরিয়ে এসে যে কথাটা বলছি যে গত বাজেটে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে 19খানা নতুন প্রকল্প ঘোষিত হয়েছিল, এবার 13খানা নতুন প্রকল্প ঘোষিত হয়েছে এবং 19খানা প্রকল্পের ভেতরে কটা স্থায়ীভাবে ইমপ্লিমেন্ট হয়েছে তার বক্তৃতার কিন্তু আমি সেটা এখন অবধি খুঁজে পাইনি যে 19টার ভেতরে 18খানা হয়েছে বা 14খানা পেরেছি 4টে চলছে বা 13খানা হয়েছে 5টা বা 6খানা চলছে, এই সমস্ত বিষয়গুলি থাকে না। আমি সেন্ট্রাল বাজেটের পরেও একদিন অন্য একটা আলোচনায় আমি বলেছিলাম যে আসলে বাজেট দেওয়ার একটা বাজেট যদি আজকে বাজেট দেবো না দিয়ে এটা কালকে যদি বাজেট দেই তাহলে গত বাজেটে আমি কি কি করেছি আর কি কি করতে পারিনি সেটার যদি একটা রিভিউ দিয়ে দেওয়া যায় তাহলে বিধানসভা বা লোকসভার মাধ্যমে আমরা জানতে পারি আমরা কতটুকু এগুলাম কতটুকু পিছিয়ে এলাম। তারপর নিজের জীবন যে শৈলী, এই শৈলী দিয়ে আমি মেপে দেখতে পারবো আমি আসলে কতটুকু এগিয়েছি। ঘটনাটা এই জায়গায় সব যেটা দিয়ে আমি শেষ করছি সেটা হচ্ছে বাজেট ইমপ্লিমেন্টেশন কতটুকু কার্যকরী হলো সেটা নির্ভর করে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর। এই জায়গাটাকে জোর দিতে হবে। এই জায়গাটা যদি সঠিকভাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা হচ্ছে একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় যার পরিপ্রেক্ষিতে এই যে আমরা বলি না, আপনি যে প্রশ্নটা রেখেছেন, আমি ইদানিংকালের ভেতরে কোনো বাজেট আলোচনায় যারা করেছেন তাদের ভেতরে এই প্রশ্নটা কোনোদিন আসেনি। এই প্রথম ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাই এই কারণে বা আপনাকে সেটার জন্য, এই জন্য যে এই যে বাজেট ইমপ্লিমেন্টেশনের দায় বা দায়িত্বটা কার, প্র্যাকটিক্যালি কে করবেন? এখন এই যে আমি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথাটা বললাম না, ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা হচ্ছে ভাইটাল বিষয়, পরবর্তী আলোচনায় আসবে। ঠিক, অবশ্যই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা যখন আমরা বলছি মূলধন ব্যয়, সেটা এবার গতবার যেটা ছিল 410.69 কোটি টাকা, এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে 429.56 কোটি টাকা। ওকে দর্শক বন্ধুরা, আমরা আজ অবশ্যই বাজেট নিয়ে কথা বলছি, কিন্তু বাজেট বাস্তবায়ন নিয়ে কথা বলছি। একটু ভিন্ন আঙ্গিকে আমাদের আজকের এই আলোচনা। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বাজেট তো হয়ে গেল, 21 তারিখ হয়ে গেল, আজ 24 তারিখ, কেন বাজেট নিয়ে আরো বেশি আলোচনা? বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা কি বলছেন, বিভিন্ন দল কি বলছেন, সেটা পরের বিষয়, সেই নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু আজ আমরা বোঝার চেষ্টা করছি যে প্রত্যেক বছর বাজেট হয়, সেটা ইউনিয়ন বাজেট হোক বা রাজ্য বাজেট হোক, সেই বাজেটে যে জনগণের জন্য যে জনকল্যাণমুখী যে বিভিন্ন প্রকল্পগুলো বা সরকারের যে সিদ্ধান্ত যে গৃহীত হয়, সেগুলো কতটা গ্রাউন্ড লেভেলে মানুষের কাছে পৌঁছায়, যার জন্য হোক। যেটা অন্তোদয়ের জন্য যদি হয় তাহলে অন্তোদয় শ্রেণীর মানুষ কতটা পায়, সেটা যদি উপজাতি অংশের বা জনজাতি বা তিপ্রাস আমরা যাই বলে নৃগোষ্ঠী অংশের মানুষের জন্য যদি হয়, ওনারা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছেন, সেটা যদি ওবিসি বা এসসিদের জন্য হয় তারা কতটা পাচ্ছেন, বিপিএলদের জন্য হলে বিপিএলরা কতটা পাচ্ছেন, সাধারণ মানুষ যদি হয় তারা সাধারণ মানুষই বা সেই প্রকল্পের সুবিধা কতটা পাচ্ছেন। এখন প্রতিবারের বাজেটে জনগণের স্বার্থে বিভিন্ন ধরনের প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্যের প্রান্তিক জনগণ সেসব প্রকল্পের সুফল কতটা ভোগ করেন, এটা একটা বিরাট বড় প্রশ্ন। বিশ্বজিৎ বাবু, আপনার কি মনে হয়? আপনারা সমাজ সচেতক এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে আপনারা কাজ করেন। এই যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন যে বাজেটগুলো হয়ে গেছে আমাদের রাজ্যে, সেগুলোর সুফল একদম প্রান্তিক মানুষরা কতটা পেয়েছেন বলে আপনি মনে করেন, বা এখনই বা কতটা পাচ্ছেন বলে মনে করেন? দেখুন, বাজেট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে কি, প্রথমে সরকারের সদিচ্ছা তো মাস্ট থাকতেই হবে একদম, এবং এটার সঙ্গে আপনি কতটা আপনার মেশিনারি বলতে আপনার একদম টপ ক্লাস ব্যুরোক্রেট থেকে আপনার নিচের লেভেল অবধি যারা আছে ওনাদেরকে আপনি কতটা জনদরদি, সেন্সিটিভ, জনগণের রিকোয়ারমেন্ট প্রতি সেন্সিটিভ। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের স্কিল ডেভেলপমেন্ট জন্য ফান্ড আসছে, আগেও ছিল, এখনো আসছে একদম। এটা মানে আমি বলবো একটা হোয়াইট পেপার এটা দেখা উচিত, মানে রিভিউ করা উচিত, যেটা প্রত্যেকটা প্রকল্পের, যেটা হচ্ছে কি আমি স্কিল ডেভেলপমেন্টের সাকসেস রেট কতটা, ওকে আমি কতজনকে আমি দেখুন। একটা হচ্ছে কি আমাদের যে বর্তমান যে বিজেপি সরকার যেটা চলছে, ওনারা যে ফিলোসফি যাকে আইডিওলজি যেটা ফলো করেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ওইটা হচ্ছে কি ওনাকে বলা আছে যে যোজনা, বাজেট যোজনার সার্থকতা এটা যাচাই হবে সমাজের সবচেয়ে নিচের স্তরের লোকের কতটা উন্নয়ন হয়েছে ওটার বেসিসে।
সমাজের উঁচু দরে বা ধরুন আগরতলাতে কিছু সামান্য ক্লাসের উন্নয়ন দিয়ে নয় কিন্তু একদম এটাই হচ্ছে সাকসেসটা রিফ্লেক্ট করবে তখনই যখন দেখা যাবে যে সবচেয়ে নিচের স্তরের মান উন্নয়নটা উপরে উঠে গেছে এটা এবং এটা তখনই সম্ভব হবে যখন সরকার নিজের যে মেশিনারি মানে কর্মচারী যারা এটার সাথে যুক্ত আছেন ওনাদেরকে মোটিভেটেড করে জনগণের সেবামূলক মনোভাব নিয়ে কাজে নিবৃত্ত করতে পারবেন। এটাই হচ্ছে সরকারের আসল ক্রেডিট। ওকে, এখন হচ্ছে কি আপনি আমাকে সমাজ সচেতন বলেছেন, হ্যাঁ স্বাভাবিকভাবে আমি সমাজের আমি যেটা আমরা দেখি সেটা যেমন এই যে মর্নিং ওয়াকে গেলে মানুষ কি বলছে কিছু কিছু জায়গা আমি এই জন্য কারণ এখন হচ্ছে কি এখন তো ইলেকশনও নেই সামনে না, তো বিরোধী পক্ষ সরকারকে আঙ্গুল দেখাতে পারছে না কিছুই বা ওনারা ইনএক্টিভ হয়ে বসে আছেন, কিন্তু পাবলিক কিন্তু মতামত দিচ্ছে। কিন্তু আমরা যে পার্কে যাই যেখানে যাই সরকারের কিছু কিছু জায়গাতে যেটা এই যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ইন্টিগ্রাল হিউম্যানিজমের যে ফিলোসফি এই ফিলোসফির সাথে কি কর্মচারী মহল কি সেই লাইনে আছে কি এটা বিচার করবে কিন্তু সরকার। মানুষ কিন্তু কিছু কিছু জায়গায় এগুলো নিয়ে প্রশ্ন করছে বিভিন্ন জায়গায়। আমি সমাজ সচেতন বলেছেন তাই বললাম। বিশেষ করে দেখুন আমি দুই একটা এক্সাম্পল দিচ্ছি যেগুলো নিয়ে কথা বলছে মানুষ। সেটা হচ্ছে দামি দামি গাড়ির প্রতি সবাই একটা আয়েস এটা ইয়ে করা লাক্সারিয়াস লাইফের দিকে। বিভিন্ন কর্মচারী অনেক ধরনের কোয়ার্টার যে আছে কোয়ার্টারের যতটা পাওনার থেকে অনেক বেশি খরচ করে নিজেরা খুব ভালোভাবে একটা লাক্সারিয়াস একটা লাইফের দিকে মানুষের আপনার মন যদি যখন যদি আপনার যদি ওইসবের দিকে চলে যাবে তখন আপনি ওই যে সমাজের নিচের স্তরের লোকটা কিভাবে ভালো হবে এটার দিকে কিন্তু আপনার মন যাবে কি এটা নিয়ে একটা বড় প্রশ্ন। কিন্তু এটা আমি সেবামূলক থাকে না, সেবামূলক যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কখনোই 100% কেন অনেক নিচে থাকবে ইমপ্লিমেন্টেশন সাকসেস রেট। আপনি যে কোনো একটা সাধারণ লোক আমরা যারা দর্শক দেখছেন ওনারাও রিয়েলাইজ করতে পারবেন জিনিসটা। হ্যাঁ, কিন্তু সরকারের কিন্তু বাজেটে প্রভিশন কিন্তু খুব সুন্দর আছে, কিন্তু এগুলোর ইমপ্লিমেন্টেশন বা ধরুন আমি আরেকটা ধরছি ধরুন বেকারদের একটা বিরাট একটা অংশ আছে বেকার। হ্যাঁ, বিরাট একটা বেকারদের জন্য চিন্তাটা কখন আসবে? আমি যদি মনে করি যে আমার ডিএ লাগবে আমার আরো লাগবে এটা একটা সাইড গেল এটা, কিন্তু বেকারদের জন্য তো চিন্তা উঠে আসতে হবে না। দেখুন আমি এবারে আমরা যদি এমপ্লয়িজ প্রোফাইল দেখি যে রিটায়ারমেন্ট প্রোফাইল যদি দেখি 4700 সামথিং এমপ্লয়ি খুব সম্ভবত এই বছর রিটায়ারমেন্টে গেছেন। হ্যাঁ, নেক্সট ইয়ারে আরো প্রায় অ্যারাউন্ড 3800 সামথিং ধরুন না, প্রায় গিয়ে টোটাল নেক্সট 2 বছরে আপনি ধরতে পারেন 8500 লোকের মতো কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছেন। হ্যাঁ, এখন এটা একটা গেল রিটায়ারমেন্টে যাচ্ছেন। এবার আরেকটা হচ্ছে এবার এই রিটায়ারমেন্টে গেলে এই জায়গাতে যে ভ্যাকেন্সিটা আছে এটা আমি কিভাবে ফিল আপ করবো? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সরকারের এটা কিন্তু মোস্ট ভাইটাল। কিন্তু আমি কিভাবে আমার যে আমাদের যে মেশিনারি যেটা কর্মচারী যাদের উপর বেস করে আমি এই যে বাজেট ইমপ্লিমেন্টেশন করব এই ইমপ্লিমেন্টেশনে আমার এফিশিয়েন্ট ক্যাপাবল যে ইয়ংস্টার আছে ওনাদেরকে আমি কিভাবে ইনভলভ করব এটার জন্য আপনার চিন্তা থাকতে হবে। খুব ইম্পর্টেন্ট। আমি যেমন আমরা বিভিন্ন অফিসে যাই আমি দেখেছি আমার চোখে পড়েছে, আমি মানে অবশ্যই আমার ফিডব্যাকটা দেওয়া উচিত এখানে যে কন্ট্রাক্ট বেসিসে বা ধরুন আদারওয়াইজ অনেক যে ইয়ংস্টাররা আছেন, হ্যাঁ ওনাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো, কিন্তু যথেষ্ট ভালো। এবং আরেকটা হচ্ছে কি আমাদের ইয়ংস্টারদের হাতে আরেকটু বেশি পয়সা ম্যাক্সিমাম আমাদের এই কর্মযোগ্য ইনভলভ করবে কিন্তু একটা দায়িত্ব রয়ে গেছে আমার মনে হয়। এটা এই জায়গাটা নিয়ে চিন্তা করার ব্যাপার আছে এবং এটা নিয়ে সরকারের চিন্তার রিফ্লেকশনটা কিভাবে হয় এটা দেখার আমার ইচ্ছে আছে যে কিভাবে সরকার এটা নিয়ে চিন্তা করছে। যে আমার যে এতজন 4000 যেমন রিটায়ারমেন্টের সময় তো প্রচুর এমপ্লয়ি যাচ্ছে, অনেক হাই স্যালারি যাচ্ছে। এখন আমি কিভাবে প্রচুর ইয়ংস্টারকে এনগেজ করতে পারি বিভিন্ন কাজে, এটা কিন্তু সরকারের এটা দৃষ্টিভঙ্গির কিভাবে প্রতিফলন হয়। এখন এখানে যতজন রিটায়ারমেন্টে গেছেন এবং ততজনও যদি নিয়োগ পায় এবং আপনি যেটা বলছেন যে আপনার কথা অনুযায়ী তাহলে সেখানে ইয়াং জেনারেশন নিয়োগ পাবে, যুবরা নিয়োগ পাবে এবং সেখানে কর্মদক্ষতা অনেক তাদের বেশি এবং সেখানে মানে সরকারের ধরুন আগে একজন যদি
50% কাজ করতো, এখন নতুন নিয়োগ করলে সে 100% কাজ করবে, তাহলে সেখানে সরকারের কাজের ভ্যালু অনেকটা বেড়ে যাবে। বেড়ে যাবে। তাছাড়া বয়সের সাথে সাথে দেখুন, আমরা শুধু মানে একটা সাইড দেখলো না, এইগুলো কি হয়, এগুলো চিন্তা করে করে, এটাই বলি আমি R&D, একটু চিন্তা করে করে কিভাবে মানে ম্যাক্সিমাম লোকের কাছে, আমার কথা হচ্ছে বাজেটের উদ্দেশ্য থাকবে ম্যাক্সিমাম পিপল আর বেনিফিটেড থ্রু দিস বাজেট, ইনক্লুডিং আমাদের যারা বেকার আছে ওনারা সহ নিয়ে, এবং ওনাদেরকে একটা স্কোপ তৈরি করে দেওয়া। ধরুন আমি 10 জনের জায়গায় 25 জন নিলাম, হ্যাঁ, যাতে নেওয়ার জন্য ওই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটা এখানে বসে তো আর বলা যাবে না, কিন্তু এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনার ব্রেইনে যদি একবার যদি আপনার যদি যে কোনো আপনি কর্মচারী কি কর্মচারী যে কোনো ইন্ডিভিজুয়াল, আমাদের যদি ইন্টেনশন থাকে করার, আমরা কিন্তু খুঁজে একটা রাস্তা বের করবোই। কিন্তু এটা এই ধরনের মানসিকতা কর্মচারী আছে কিনা এটা সরকারকে দেখা উচিত। পাবলিক যেটা বলছে এটার বেসিসে আমি বলবো ঠিক আমি এই বিষয়টাতে আসবো, যে আপনি যেটা বলছেন যে সেই মানসিকতা আছে কিনা, নেতিবাচক বা ইতিবাচক মনোভাব নিয়ে যারা কর্মক্ষেত্রে যান এবং কেন যান, এবং তার ফলে কি করা উচিত, কি করা হয় বর্তমানে, এবং আগামী দিনে কি করা উচিত সেটাও জানবো। একটু বলছি, একটা সেকশন ভালো আছে কর্মচারীদের ভেতরে, কিন্তু সরকার তো আনসারেবল টু পাবলিক, একটা সেকশন দিয়ে বাকিদেরকেও ওইভাবে করতে হবে। সেই সেকশনটা দিয়ে কি চলছে হয়তো, বা হ্যাঁ একটা সেই সেকশনটা দিয়ে চলছে হয়তো প্রশাসনটা বা সেই মেশিনারিজটা। মনে এখানে আপনি শুরু করার আগে একই বিষয়ে, মানে কতটা সুফল পায় রাজ্যের প্রান্তিক মানুষ এবং প্রান্তিক জনগণ, সেটা জানার আগে আমি একটা জাস্ট ডিফারেন্স করতে চাইবো আপনার কাছে, যেটা যেহেতু উনি কথা তুলেছেন যে এবারে যে পেনশনে যে যাচ্ছে, পেনশনে কত গেল, এবং আমরা যদি গত বছরের রুপি গোসটা দেখি, মানে কিভাবে পয়সা যায়, সেখানে স্যালারিজ এবং ওয়েজেসে 27.94% ছিল, 1 টাকার 27.94% স্যালারিতে যেত, এবং পেনশনে যেত 11.55%, 11.55। এবারে যেটা দেখানো হয়েছে সেটাতে স্যালারি এবং ওয়েজেসে আছে 25.26, মানে কমে গেছে, এবং পেনশন একটু বেড়েছে, 11.55 ছিল সেটা 11.60 হয়েছে, মানে পেনশন আর বেড়েছে, কিন্তু এদিক থেকে আবার স্যালারি পাওয়ার কমে গেছে। বাকি আপনার যেটা মূল বিষয় আছে, রিটায়ারমেন্টের বিষয়টা যাওয়ার আগে যে কর্মচারীরা তাদের এই যে আয়েস ইত্যাদি বিষয়গুলি নিয়ে দাদা যেটা বললেন, এটা তো থাকবেই, এটা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। মানে লাক্সারি লাইফ চেষ্টা না পাওয়ার পরিপ্রেক্ষিতে এটার প্রভাব গিয়ে পড়ছে কিনা এটা আমরা আলোচনায় বেরিয়ে আসবে। আমি শুধু একটা তথ্য দেই, গতবারের মানে 24-25-এর বাজেট প্রকাশিত হওয়ার পরে কয়েক মাস আগে আমি পেয়েছি, সেটা হচ্ছে বেতন ভাতার জন্য আমরা খরচ করি 32,796 কোটি টাকা, পেনশনের জন্য খরচ করি 13,833 কোটি টাকা, সুদ দেই আমরা, যে বাজার থেকে যেটা সুদ দেই আমরা 6,412 কোটি টাকা, ঋণ ফেরত দেই 3,839 কোটি টাকা। এই যে জায়গাটা, এর সঙ্গে দাদার কথার সঙ্গে বলি একটা জিনিস, আপনি মানে যেটা অবাক হওয়ার মতো এবং মারাত্মক যেটা, সেটা হচ্ছে 24,508 কোটি টাকা আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার করি, গাড়ি কেনা, বাড়ি রং করা, ওই আসবাবপত্র কিনে দেওয়া ইত্যাদি ইত্যাদি, ম্যাক্সিমাম এখানে কার্টেল করা উচিত। গাড়ি কেনা, আমি তথ্য দিয়ে বলে দিতে পারবো, সরকারি গাড়ি কেনা কথা বলছেন? হ্যাঁ দাদা হাওয়া থেকে কথাটা বলেননি, একবার নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন বিষয়টা। আমি শুধু ওনার দাদার সঙ্গে মিলিতভাবে আমি শুধু তথ্যটা দিয়ে দিলাম কি খরচাটা যায়। আপনি একটা হিসেব দিই, প্রয়োজন অপ্রয়োজন আমি এটা নিয়ে যাচ্ছি না, হয়তো প্রয়োজন না, প্রয়োজন অপ্রয়োজন অনেকগুলো কথা আসবে, কারণ আমরা দেখি আমি ধরে নিলাম জিপসিতে করে পুলিশ তাড়া করছে। এই গভর্নমেন্টের আগের গভর্নমেন্ট 11খানা গাড়ি কিনেছিল মন্ত্রীদের জন্য, 11খানা গাড়ির টোটাল কস্ট গিয়েছে 99 লক্ষ টাকা। আর এই মুহূর্তে যে গাড়ি কেনা হচ্ছে বা হয়েছে, এক একটা গাড়িতে 30 লক্ষ টাকা। এই যদি হিসেব হয়, আমি ক্রস চেক করিনি, আমি যা পেয়েছি তথ্য তার থেকে বলছি, সরকার বলবেন যে না কথাটা ঠিক না, তাহলে কত, হয়তো 50 টাকা কম বা 80 টাকা কম বলবে। কিন্তু এই যে নন প্ল্যান এক্সপেন্ডিচার যে বাড়ছে, এই যে বাড়াটা এখানে সাংঘাতিক রকম বাজেটের উপর প্রভাব পড়বে। এখানে এই জায়গাটাতে কার্টেল করতে গেলে সবাই কার্টেল করা হোক, শুধুমাত্র এক শ্রেণীর কর্মচারীর কেন কার্টেল করা হচ্ছে?
আচ্ছা। কোনো কোনো জায়গায় মেডিকেল বিল নিয়ে হইচই করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, অভিযোগ থাকবে। তারপরেও সরকার স্বীকার করে নিচ্ছেন, মনিটরিংটা কি করে আর করা হবে, সরকার তো স্বীকার করে নিচ্ছেন ডেভেলপমেন্ট একদম প্রান্তিক পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো এই কর্মচারীরা যদি কাজ না করেন তাহলে প্রান্তিক পর্যন্ত ডেভেলপমেন্টটা পৌঁছচ্ছে কি করে? সরকারের দিক থেকে আপনি টোটালি ব্যাপারটা শেষ। এবার অভিযোগগুলি যেগুলি আসে কর্মচারী লেভেল, কর্মচারীরা দায় এড়াতে পারেন না। যদি কোনো জায়গায় মানে ফল্ট হয়ে থাকে বা সেখানে সুফল যদি না পায় তাহলে কর্মচারীরা দায় এড়াতে পারেন না। এখন প্রশ্ন হবে দায় কি এড়ান? না, তা তো এড়ান না। এখন যে জায়গাটার দিকে দাদা যেটা ইন্ডিকেট করলেন সেটা হচ্ছে নিচের স্তরের কর্মচারীরা যারা গ্রাসরুট লেভেলে কাজ করছেন তারাই তো আসল শক্তিটা। এখন যারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, শুধু রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন ঘটনাটা সেখানে দাঁড়িয়ে দিয়ে দিলে হবে না, একটা এক্সপিরিয়েন্স কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। এই যে নতুন যে ছেলেরা আসছেন, দাদা একজন প্রকৌশলী, মানে এই রাজ্যের সৎ ইঞ্জিনিয়ারদের ভেতরে একজন, আমি প্রকাশ্যেই বলে দিলাম, একদম সৎ ইঞ্জিনিয়ার গুলির মধ্যে একজন, মানে যার জন্য উনি চাকরিটা কমপ্লিট করলেন না। যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে দাদার এই যে মানে এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এই যে এক্সপেরিমেন্টটা যে চালাচ্ছি, যে রিটায়ারমেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন যোগ দিয়ে দিল মানে অল্প কিছু বেতনে ব্যক্তি দিতে, কিন্তু তার সঙ্গে কি এক্সপিরিয়েন্সটা যুক্ত করা যেতে পারলো না। এখানে নবীন প্রজন্ম আসছে বলে শক্তিটা পাওয়া যাচ্ছে বটে, কিন্তু অভিজ্ঞতাটা পাওয়া যাচ্ছে না। আরেকটা জায়গায় ক্ষোভ কি হচ্ছে জানেন? যে জায়গাটা হচ্ছে এই যে রি-এমপ্লয়মেন্ট হচ্ছে, আর রিটায়ারমেন্টের পরে যে আবার নতুন করে রি-এমপ্লয়মেন্ট, এতে হচ্ছে কি তার নিচের স্তরের যে কর্মচারীরা, এদের ভেতরে একটা ক্ষোভ জমছে। এই বিষয়টাকে নজর দেওয়া উচিত। এমন দপ্তরও আছে, আমি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছি, শুধু একটা শব্দ অ্যাড করে দিলেই তো হয়। উনি যে পরিমাণে রিঅ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, তো একটা এক্সপিরিয়েন্স টিল ডেথ শব্দটা দিয়ে দিলে অযথা এটা ক্যাবিনেটে পাস করাতে হয় না, দিয়ে দিলেই হয়। তো ফলে এই যে জায়গাগুলি, এতে হচ্ছে কি জানেন তো, তার নিচের স্তরের যে কর্মচারীদের একটা লেথার্জি ভাবে। ধরুন কালকে আমার ডাইরেক্টর হওয়ার কথা, ডাইরেক্টর হওয়ার পরিপ্রেক্ষিতে যিনি আছেন তিনি আরো, আমার 2 বছর চাকরি আছে, উনি আরো কিছুদিন 3 বছর পেয়ে গেল, ওনার জয়েন্ট ডিরেক্টর থেকেই হয়তো ব্যাক করে চলে গেলেন। তার ভেতরে কিন্তু একটা ক্ষোভ, তার এক্সপিরিয়েন্সটা যেমন চলে গেল, পাশাপাশি একজন মানুষ ক্ষোভ নিয়ে চলে গেলেন। এই ক্ষোভটা পরবর্তী আস্তে 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 গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই বিষয়টাকে সরকারকে, দাদা যেটা বললেন, নজরদারি করা উচিত। নজরদারি কিন্তু শুধু আপনি কাজটা করছেন কিনা সেটা কোমরে হাত দিয়ে দেখার বিষয়টা না, নজরদারির বিষয়টা এটাও আসতে হবে। তারপরে তো আপনার পে বিষয়গুলি আছে, ডিএর ইত্যাদি, ক্ষোভ ইত্যাদি থাকবে, সব সময় ছিল, এখনো আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি মানে শুধু চিন্তা করে দেখুন, তথ্যগত সমস্ত তথ্যগুলো জাগলারিগুলি বাদ দিয়ে সরাসরি বলে দেয় যে আমি এটা করতে, আমি সেই জন্যই বলছিলাম যে বাজেট একদিন পরে হোক, তার আগে আমি এই 19টা যে দিয়েছিলাম গতবার, এর ভেতরে আমি কটা করতে পেরেছি, হয় সবগুলি করে পেরেছি, সব ঠিক হয়ে গেছে, নো প্রবলেম এট অল। আমরা তো শুনেছি যে ইয়েতে ম্যানিফেস্টো হয়ে যাওয়ার 6 বা 7 মাসের ভেতরে 90% ম্যানিফেস্টো ইয়ে করে দেওয়া হয়েছে, মিলিয়ে দেওয়া হয়েছে। সেটা পরবর্তী পাচ্ছে কিনা সেটা দেখবেন। এটা মনিটরিং, যেটা দাদা বলেছেন, আমি একমত, 100% একমত। মনিটরিং করা উচিত। এটা গভর্নমেন্ট, সরকার তার নিজের জন্যই করবে যে সে জায়গায় পৌঁছচ্ছে কিনা, শুধু তথ্য দিয়ে। আমার আপাতত কথাটা শেষ করছি এইখানে, তথ্য দিয়ে। এই যে 8টা ডিস্ট্রিক্টের ভেতরে আমি অধিকাংশ ডিস্ট্রিক্টে শুধুমাত্র DWDS এ, কিছুদিন আপনি DWDS ব্যাপারটা ভালো বুঝবেন, এই যে আমাদের ইরিগেশন প্ল্যান্টেশন, ইরিগেশন প্ল্যান্ট, প্রায় অধিকাংশ 90% ইরিগেশন প্ল্যান্ট অচল হয়ে পড়ে আছে। এই এখন ড্রটটা আসবে, এই টাইমে সাংঘাতিক অবস্থা গিয়ে দাঁড়াবে। আপনি জানেন, একটা মানে সাংবাদিক হিসেবে আমি উপস্থিত থাকার পরিপ্রেক্ষিতে একটা ডেপুটেশনের পরে শুনছিলাম যে মানে সংশ্লিষ্ট দপ্তরের যিনি চিফ ইঞ্জিনিয়ার, উনি টাকা নেই গত বছর। এই যে আমাদের বন্যাটা চলে গেল, বন্যা যাওয়ার পরে যে একটা হ্যাবক হয়ে গিয়েছে, এই জায়গা থেকে ফেরত আনার পথটা কি, কারা করবে? ওই যে গ্রাসরুট লেভেলের কর্মচারীরা এই জায়গায় থাকবে। আপনি বাজেট ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে বাজেটের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে
অধিকাংশ ক্ষেত্রে তাদের, পাশাপাশি তাদের দিকে নজরদারি যে করবেন, শুধু আপনি কাজটা করলেন না সঙ্গে সঙ্গে শোকজ ঘটনাটা তা না, তাদের যে দাবি দেওয়া, তাদের যে ক্ষোভটা বা তাদের যে কি কি দরকার সেটাও কিন্তু প্রয়োজন অনুসারে দেখতে হবে। ওকে, এখন এই যে অভিযোগগুলো মনিমদা, এই যে বলছেন যে টাকা নেই, ধরুন যে কোনো একটা কাজের জন্য টাকা নেই, আবার অনেক সময় আমরা শুনি ইউসি দিতে পারে না, ইউটিলাইজই হয়নি, টাকা ফেরত চলে যাচ্ছে, এমন কথা আমরা শুনি, এমন অভিযোগ আছে। আপনাকে একটা তথ্য দিয়ে বলি যে 2023-24 সালে আমাদের এই যে মানে আমি যেটা বলছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এই জায়গাতে ঘোষণা যা থাকে বাজেটে, 2023-24 সালের বাজেট যদি আপনি দেখবেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখবেন 5,800 সামথিং, 5,835 কোটি টাকা ইত্যাদি ছিল। কেমন? এটা রিভাইজ করে ডিসেম্বরে নিয়ে চলে যাওয়া হলো 4,340 কোটি টাকা। আপনি শুনলে অবাক হবেন যে তার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারটা কত। এই অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারটা গিয়ে যদি আপনি দেখেন, যে ওখানে গিয়ে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারটা যা থাকবে সেটাই কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা হবে যে আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কত করলেন, আপনি কত টাকা করতে পারলেন। তাহলে আপনি যে ওই যে টাকাটা দেখবেন প্রায় 2,000 কোটি টাকার মতো এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে করা যাচ্ছে না, করতে পারছেন না। এবং সর্বশেষ যে 24-25 আপনি দেখেছেন কমেছে এই মানে অ্যাকচুয়াল যে ইয়েটা বা অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার গিয়ে দেখবেন 3,190 কোটি টাকা মতো। তাহলে এই যে মানে এই যে গ্যাপটা হয়ে যাচ্ছে, এই গ্যাপটার দায় গিয়ে পড়বে কর্মচারীদের উপর, তারা করতে পারেননি বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই যে আমরা তো এটা জানতে পারছি না, আমাদের এই আলোচনার মাধ্যমে হয়তো পাবলিক বুঝতে পারছেন বিষয়টা, যে এই যে টাকাটা কমে যাচ্ছে বিভিন্ন মানে পরবর্তী সময় রিভাইজড বাজেটে গিয়ে কমে যাচ্ছে, এই যে কমে যাওয়ার জায়গাটা কি করবে। আরেকটা কি সমস্যা হচ্ছে জানেন তো, এটা মানে পরবর্তী সময় কোনো সময় যদি মানে আলোচনা করে, আমাদের যে এই যে প্ল্যানিং কমিশন উঠে যাওয়া আমাদের রাজ্যগুলির পক্ষে অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই বিষয়টা নিশ্চয়ই অন্যদিন আলোচনা করতে পারবো, কিন্তু আমাদের সঙ্গে বিশ্বজিৎবাবু রয়েছেন। বিশ্বজিৎবাবু, এই যে আমরা বলছি যে সুফল কতটা ভোগ করতে পারছে প্রান্তিক মানুষ বা রাজ্যের জনগণ, প্রান্তিক মানুষ কেন, শুধু শহরে যারা আছেন তাদের মধ্যে অনেকেই। একটা অ্যাড করে দিই, একটা বিষয়টা সুবিধা হবে কথাটা বলতে, সেটা হচ্ছে এই যে আমরা যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা বলছি না, সুদের টাকা কিন্তু এখান থেকেই দিতে হচ্ছে, 18 to 19% চলে যাচ্ছে, তো এই জায়গায় চলে যাচ্ছে। আর এই টাকাটা কমে যাওয়ার পক্ষে আমরা ন্যাশনাল হাইওয়ে এগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা পয়সা পাই, এগুলি রেলের ট্র্যাক হওয়া সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলি আমাদের খুব একটা গায়ে লাগে না। কিন্তু এই যে টাকাটা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে আলটিমেটলি আমাদের নিজস্ব যে কাজকর্মগুলি ব্যাহত হচ্ছে, এডিসি থেকে আরম্ভ করে সব ব্যাহত হচ্ছে, এর দায়টা কিন্তু এই কর্মচারীদের উপর। ওকে, এখন সবচেয়ে কর্মচারীদের উপর তো পড়ছে। এখন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ কাজে খুব অবহেলা করে, দীর্ঘদিন ফাইল আটকে রাখে, কোনো প্রশ্নের সম্পূর্ণ ও সঠিক উত্তর বা জবাব দেন না, বাজে ব্যবহার করেন, এমন বহু অভিযোগের শেষ নেই। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, বা সাধারণ মানুষ অনেক ধরনের অভিযোগ করেন, সেটা স্বাস্থ্য দপ্তর হোক, সেটা পিডব্লিউডি হোক, সেটা পুলিশ প্রশাসন হোক, বিভিন্ন দপ্তরের প্রতি বা দপ্তরে যারা কর্মচারী রয়েছেন তাদের প্রতি। এখন এই যে সংস্কৃতি বা এই যে কর্মসংস্কৃতির কথা আমরা বলছি, বাজেট বাস্তবায়ন হোক বা রাজ্য সরকারের যে কোনো উদ্যোগ, জনকল্যাণমুখী উদ্যোগের সঠিক বাস্তবায়নের জন্য অবশ্যই কর্মচারীরা, যেটা মনিমদা যেটা বলছিলেন, যে সব দায়ভার কর্মচারীদের উপরেই কিন্তু আসে, কর্মচারীরা গ্রাসরুট লেভেলে হোক বা উচ্চপদস্থ কর্মচারীরা হোক, সবাই। এই কর্মসংস্কৃতি কিভাবে ঠিক করা যাবে, যদি ঠিক না থেকে থাকে বলে আপনারা মনে করেন? কর্মসংস্কৃতি এক্সাম্পল সেট করতে হবে উপর থেকে, আমি পরিষ্কার বলছি এটা, হ্যাঁ, এক্সাম্পল সেট করতে হবে উপর থেকে, না হলে কর্মসংস্কৃতি কখনোই ঠিক হবে না। আচ্ছা, বাড়িতে যেমন বাবা ঠিক না থাকলে ছেলে ঠিক হবে না, বাবা উল্টাপাল্টা করছে, ছেলে বাবাকে দেখছে, একই রকম এখানেও টপ লেভেল, একদম টপ লেভেলে, পলিটিক্যাল টপ লেভেল থেকে ব্যুরোক্রেসির টপ লেভেল, দুটোই আপনাকে এটা এক্সাম্পল সেট করার মতো। তারা তাদের ওই যে মানে গাড়ি ব্যবহার থেকে নিয়ে, এসকর্ট ব্যবহার থেকে নিয়ে সব জায়গাতে সচেতন হতে হবে। এটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে, এই যে বেতন ভাতা সহ অনেক কিছু ইস্যু নিয়ে, হ্যাঁ, সবকিছু বিষয় নিয়ে। আমার যে মানে জীবনশৈলীটা কি, আমার জীবনশৈলী কতটা মানুষের কাছে, আমরা বিজেপি সরকারের মূলত যেটা আমি যেটা বললাম, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে ইন্টিগ্রিটি, অত্যন্ত উঁচু মানে ইন্টিগ্রিটি, সেলফ ইন্টিগ্রিটি উনি এস্টাবলিশ করেছেন, এবং এই জন্যই ওনাকে ফলো করছে বিজেপি।
এটা এবং এই কারণে আমরা অনেক কিছু স্কিম আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে আমি দেখেছি এখানে যে আমাদের অনেক কিছু স্কিম আছে যেগুলো একদম গ্রাসরুট লেভেলের জন্য তৈরি, যেমন অন্তিম ব্যক্তির জন্য, ঘর বলুন, টয়লেট বলুন, জল দেওয়া, নল। এখন ওইখানে তো আছে, আমি এখানে স্টেটে, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিচ্ছে, এখন আমি আমার কাজটা কতটা করছি স্টেট গভর্নমেন্টের, এই জিনিসটা স্টেট গভর্নমেন্টের রিভিউ করার দরকার আছে। পাবলিকের রেসপন্স আমি আপনাকে বললাম যেটা, এবং যতক্ষণ না আমার জীবনশৈলী ঠিক হচ্ছে, মিনিস্টার থেকে নিয়ে মানে ব্যুরোক্রেট, এবং আমি মানে আমার কোয়ার্টারে কিভাবে আমি মানে ইয়ে করছি, এবং ইঞ্জিনিয়ারের একটা অংশ কিভাবে ব্যুরোক্রেটদের শিখিয়ে দিচ্ছে কিভাবে আরো বেশি বেশি খরচ করে লাক্সারিয়াস করা যায়। আচ্ছা, এগুলো যদি যতক্ষণ না তুমি ঠিক করতে পারছো, ইট ইজ এ ফেইলিওর অফ দ্য গভর্নমেন্ট, কিন্তু বিচার হবে কিন্তু এটা। ওই জায়গাটাতে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি, এই জায়গাটাতে পাবলিকের যে রেসপন্সটা, এটা যতক্ষণ না ওই জায়গাটা ঠিক হচ্ছে, কিছু সেকশন অফ পিপল আছে যারা আপনি যতই কঠিন পরিস্থিতি থাকুক ওরা নিজেদের ইন্টিগ্রিটি থেকে সরে আসবে না, একটা সেকশন আছে কিন্তু, এবং আমি দেখেছি এই সেকশনটা নিচের দিকের অংশই থাকে বেশি, ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে নিয়ে এইটার ভিতরে বেশি থাকে, আমি পেয়েছি, তাদের জন্য মেশিনারিজটা চলছে। কিন্তু যেই অংশটা এক্সাম্পল সেট করার কথা, বিশেষ করে আগরতলা কেন্দ্রিক বা অন্য জায়গাতেও আছে, হ্যাঁ, ওরা যতক্ষণ না এক্সাম্পল সেট করছে ততক্ষণ পর্যন্ত ওরা আরেকজনকে বলতে পারছে না, এবং এমন না হয় যে ওরা নিজেরা এক্সাম্পল সেট করতে পারছে না বলে বলতে পারছে না, এরকম না এক্সাম্পল সেট হয়ে যায়। এই জায়গাটা নিয়ে আমি বলবো আমাদের মুখ্যমন্ত্রী, উনি তো সজ্জন ব্যক্তি, উনি ঠিকভাবে বিচার করুন, সবটা অ্যানালাইসিস করুন, ধরুন প্রত্যেকটা স্কিমের কোথায় কোথায় আমি ধরুন এমন হয়ে যাচ্ছে কি বলুন তো, আমি আপনাকে প্লিজ করে করে আপনি হ্যাঁ সব ভালো 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 সবকিছু বলে বলে পাবলিক কি বলছে এটা আমি জানতে পারছি না সব জায়গায়, আমি বলে বলে কি হচ্ছে, আমি নিজস্ব ব্যক্তিগত সুযোগ সুবিধা নেওয়া নিয়ে ব্যস্ত, হ্যাঁ, খুব কাছের লোক ব্যস্ত হয়ে পড়ছি, কিন্তু সরকারের প্রতি মানুষের ভাবমূর্তি দেখুন। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, গতবার যে ইলেকশন গেল 2023 বিধানসভা ইলেকশনে কিন্তু কাজ কিন্তু কম টাকা খরচ হয়নি বাজেটে টোটাল, কিন্তু সরকার কিন্তু মানে মানে যতটা মানে ইয়ে পাওয়ার কথা ছিল অনেকটাই মানে আমি বলবো মানে লেস দ্যান এক্সপেকটেশন হয়েছে। এটা কারণ হচ্ছে একমাত্র ইউ ডোন্ট হ্যাভ দ্য মেশিনারি, ওই তোমার কর্মচারী মহল, এবং গতবার এটা নিয়ে আলোচনা হয়েছিল, সবাই হচ্ছে কি ওই মানে সুবিধা, ব্যক্তিগত সুবিধার জন্য সরকারকে উপর দিকের অফিসারকে বাটারিং করছে, আর ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এটা হচ্ছে কিনা সরকার আরো বিচার বিশ্লেষণ করে দেখো। ঠিক এখন বিশুদ্ধবাবু, এই যে ধরুন সরকারি কর্মচারীদের ইঞ্জিনিয়ার সাসপেন্ড হয়েছে ওইখানে কাজ, আপনারা ওইটা দিয়ে মনে করেছেন এটা না, এখন কথা হচ্ছে যে সরকারি কর্মচারীদের সেটা উচ্চ স্তরের হোক বা নিচু তলার হোক, মানে কাজের প্রতি যদি ইতিবাচক বা নেতিবাচক মনোভাব কারোর যদি থাকে, তাহলে সেটা দেখার দায়িত্ব কার এবং কিভাবে দেখবে? আমরা তো মাঝে মধ্যে দেখি যে ধরুন বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীরা যাচ্ছেন, সেখানে কাজের কোনো গাফিলতি দেখলে বা কোনো অনিয়ম দেখলে হয়তো চটজলদি কোনো একটা অ্যাকশন নিচ্ছেন, কিন্তু টোটাল যে সামগ্রিক যে সার্বিক যে কর্মসংস্কৃতিটা সেটা কিভাবে পরিবর্তন করা যাবে? সার্বিক কর্মসংস্কৃতি বিচার করতে হলে আপনাকে মুশকিলটা কি হচ্ছে বুঝতে পারছেন তো? আপনি দেখুন এক্সাম্পলটা কিরকম এফেক্ট হয়। আমি খুশি হব যত বেশি ডাইনামিক এবং ইন্টিগ্রিটি ওয়ালা লোকরা টপ পজিশনে বসে থাকে কাজ করলে। দিস ইজ দ্য অনলি ওয়ে টু রুল দ্য অ্যাডমিনিস্ট্রেশন। বুঝতে পারছেন না? ক্যাপাবল অ্যাজ ওয়েল এজ ইন্টিগ্রিটি খুব হাই স্তরের, এবং ওরা মানে ইন্টেনশন আছে জনগণের জন্য কাজ করার। এটা যতক্ষণ থাকবে তখন সে কোনো না কোনো উপায়ে ওর যে কর্মচারীদের কাছে নিজেও এক্সাম্পল সেট করবে এবং ওদেরকেও বাধ্য করবে, ওদেরকে মোটিভেট করবে। আমি বাধ্য কথা বলবো না, আমি বলবো মোটিভেট করবে যে তোমরা কাজ করো জনগণের সাথে আরো বেশি করে। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, খুব বেশি সময় নেই। মনোজদা, এই জায়গাটাকে কিভাবে এই যে কর্মসংস্কৃতি, এবং এখানে আমরা দেখি কি ধরুন একে অপরের প্রতি দোষারোপ, যেমন একটা কাজ হলো না, কেন হলো না? টাকা নেই, টাকা আসেনি, যেরকম আমরা শুনি, এই অভিযোগগুলো শুনি।
এবং এগুলো শোনা যায়, এবং অনেক সময় জায়গাগুলি কে করলো না ফাইল বন্দি হয়ে রইল। তাহলে একে অপরের প্রতি দোষারোপ হচ্ছে, যেটা ফাইল বন্দি করে রেখেছে তা এখানে কোনো কুমতলব আছে কোনো একটা, কেন ওনারা তো ফাইলপত্রের যে ফাঁক ফোকরগুলো ভালো বোঝেন, তো এখানে ফাইলটা বন্দি হয়ে রয়েছে, ফাইলটা কোনো টেবিলে আটকে রয়েছে। আলটিমেটলি জনগণ সাফারার। আবার আলটিমেটলি বিধানসভায় হয়তো এই প্রকল্পটা বা কোনো একটা কাজ ঘোষণা হয়েছে, তাহলে ঘোষণা হয়েছে পাইনি, মাঝখানে কাজটা আটকে গেল, এই দায় কে দেখবে এবং কিভাবে সেটা ঠিক হবে? না না, নজরদারি কেউ করছে না ঘটনাটা তা না, মানুষ কিন্তু করছে। তাদের যে বলছেন মেয়র মর্নিং ওয়াকে গিয়ে আলোচনা শুনছেন, একবারে নজরদারি মানুষের নেই তা না। এখন নজরদারিটা যদি শুধুমাত্র ভোটের উপর নির্ভর করে চিন্তা ভাবনা করতে হয় তাহলে কিন্তু বিপদ, এটা কিন্তু ভয়ঙ্কর বিপদ। আর অ্যাসেম্বলিতে বিরোধীরা কথা যে বলবেন ইত্যাদি নিয়ে আজকেই কি ঝামেলা হয়ে গেল, বিরোধীদের কথা বলতে দেওয়া না দেওয়া নিয়ে। আমরা এটা নানাভাবেই আলোচনা করতে পারি, কিন্তু আপনাকে শুধু একটা উদাহরণ দেই দাদার কথার সঙ্গে পরিপ্রেক্ষিতেই বলে, কি মানে ভয়ঙ্কর বিষয়। দেখুন, নিউ এডুকেশন পলিসি নিয়ে আমরা এখানে আলোচনা করি, 4 বছর অতিক্রান্ত। এই যে স্কিল সেন্টার গড়ে তোলার যে ব্যাপারটা, এটা কোথায় দাঁড়িয়ে আছে? আর এবার যে বাজেট দিলেন মাননীয় অর্থমন্ত্রী, তার এই প্রপোজালে আমার নজরে পড়েনি স্কিল সেন্টার কটা হয়েছে, কটা। এটা একেবারে মেজর জিনিস আমাদের এই এনইপির নিউ এডুকেশন পলিসি। ঢাকঢোল পার্টি নিউ এডুকেশন চালু করে দিলাম, আমাকে দিল্লির যাদের দেখালে পরে আমার কিছু সুবিধা হবে, এদিকে যে সুবিধাভোগীর কথাটা যেটা বললেন, আমার কিছু সুবিধা হবে, আমি করে দিলাম, আমি চিৎকার করে বললাম, ফলে আমার রাজ্যে আমাকে দেখে আরেকজন আমাকে কিছু বাড়তি সুবিধা দেবে, এটা দেখে এতে আনন্দিত হলাম। ঘটনাটা তা না। এই যে আমরা তো প্রশংসা করব যে মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয় করার কথা বলা হয়েছে, টিআইটিটাকে বিশ্ববিদ্যালয় করার কথা বলেছে, অত্যন্ত জরুরি বিষয়। পাশাপাশি এই যে 700 প্রফেসরের পদ যে খালি হয়ে রইল, সেটা নিয়ে কোন জায়গায় গিয়ে আটকে গেলাম। এই যে টিআরবিটি নিয়ে যে সমস্যাটা হলো, এটা একেবারে ডিপার্টমেন্টাল প্রবলেম। হাইকোর্টে গিয়ে ঝামাটা ঘোষাটা খেলো কে? সরকারটা। এর দায়িত্বটা কে নেবে? এই যে বিষয়গুলি একেবারে ছোটখাটো কতগুলি বিষয় যেটা বলেছেন, একবার হাওয়া থেকে বলেননি, একবার মানে এই জায়গাগুলি থেকে বলেছেন। আসলে কি জানেন তো, আমি মাঝখানে একটা ছোট্ট কথা বলেছি যে প্ল্যানিং কমিশন উঠিয়ে দিয়েছে, জানেন তো মূল বিষয়টা টাকা খরচা করার জন্য আপনি বাজেট করে দিচ্ছেন, বাজেটের টাকা কোথায় কি খরচা হচ্ছে যে ওই যে একসঙ্গে আবার পরের বার বাজেটে গিয়ে আরেকটা কথা হবে, এটা নিয়ে তার কোনো কথা হবে না। ফলে এই যে কাটমোশনগুলি আসবে, এগুলি নিয়ে যত চারানা আটানা যা কথা হলো, তর্কাতর্কি হলো, যা হলো। কিন্তু আসল যে ভোক্তা যারা, আমরা যারা বেনিফিশিয়ারিজ, আমরা যারা কাজ থেকে দেখবো, তারা তো বুঝবো আসলে কাজটা কতটুকু হলো বা হলো না। প্রায় 1 বছর হতে চলেছে, বন্যা হয়েছে, একদম মহারানী ব্যারেজটাতে ভেঙে টুকরো হয়ে গিয়েছে, কতটুকু গিয়েছে কাজ একটা শব্দ আছে কোথাও, পারবেন না তো। ইরিগেশনের সাংঘাতিক সমস্যা দেখা দেবে। বেজিমারা ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, বেজিমারার অবস্থাটা কি? ভয়ঙ্কর অবস্থা দাঁড়াতে পারে। এই যে জায়গাগুলিকে আমরা কে করবে? শুধুমাত্র ইরিগেশনের একজন এমপ্লয়িকে দোষারোপ করে কি হবে? ওই যে আমি যে কথাগুলি বললাম, ওনার যে মেশিনারিজ যেগুলি দরকার, অন্যতম মেশিনারিজ গুলি দরকার জন্য তার যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের দরকার, সেটা তার করে দেখাতে হবে। 10%-এর নিচে বৃদ্ধি হয়েছে কৃষিতে, আপনি ভাবতে পারেন। কৃষির জন্য আমরা অনেক কিছু করছি। C2 প্লাস 50% যদি এই যে আমরা ন্যূনতম সহায়ক মূল্য যদি ডিক্লেয়ার করি, এখন অবধি প্রায় 600 টাকা, প্রায় 600 টাকা ডিফারেন্স হয়ে গেছে কুইন্টালে, 600 টাকা ডিফারেন্স হয়ে রয়েছে এখন অবধি। এই যে কৃষি আন্দোলন যে গেল না, কৃষি আন্দোলনের আগে 3টে কৃষি কানুনকে চিৎকার করে বলা হয়েছে অসাধারণ কানুন টানুন, তারপর প্রধানমন্ত্রীকে তো ক্ষমা চাইতে হলো। কারা এই অসাধারণ কানুন বলে প্রধানমন্ত্রীকে বেলাইনে নিয়ে গিয়েছিল, কারা আইডেন্টিফাই হয়েছে? উনি তো এটা করেননি, উনি তো লেখেননি, যারা ওনাকে বলেছেন তৈরি করে দিয়েছেন, উনি ওনাকে বিশ্বাস অর্জন করেছেন, যার জন্য সমস্ত দেশবাসীর কাছে 3-3 বার ক্ষমা চাইতে হলো ওনাকে। কিন্তু তারপরে C2 প্লাস 50%টা আজ পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হলো না। ওনাকে নানাভাবে কথা শুনতে হচ্ছে, ভারত সরকারকে কথা শুনতে হচ্ছে, এই সরকারটাকেও কথা শুনতে হবে পরবর্তী সময়ে, যদি এইগুলি ইমপ্লিমেন্ট করা না যায়। এই যে আপনি বলে দিলেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয় করবেন, আমাদের যে বর্তমানে যে বিশ্ববিদ্যালয়টা আছে, ত্রিপুরার বিশ্ববিদ্যালয়, যেটা আমি
সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, এটার মধ্যে তো পুলিশ টুলিশ ঢুকে পড়েছে। এখন তো আপনাদেরকে আমাদের সবার কাছে তথ্য আছে পুলিশ ঢুকে কি সব করছে। এর এই এমবিবি বিশ্ববিদ্যালয়ে তার বাড়ানোর জন্য, কোর্স বাড়ানোর জন্য কি কি করা হয়েছে। এরপরে আরেকটা বিশ্ববিদ্যালয় আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি এবং দরকার, একটা মহিলা বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়ার সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার হবে। তারপরে ওই যে যেটা দাদাও বললেন যে ওই যে কম্পিউটার বিষয়টা, এটা সাংঘাতিক। মেয়েদের জন্য মহিলা কন্যা সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে 50,000 টাকা দেওয়া, হ্যাঁ এটা বন্ড যে দেওয়া, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। না না, এটা এবার ইয়েতে আছে, এবার সেন্ট্রাল বাজেটে ওইটা আছে, এই সেন্ট্রাল বাজেটে ওইটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে বিভিন্ন প্রকল্পে আমরা এই যে মুখ্যমন্ত্রী বিবাহ যোজনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, অনেকগুলো প্রকল্প, কিন্তু প্রয়োগটা করবে ঠিক, ইমপ্লিমেন্টেশনটা এখন একদম সময় আর নেই, 2 মিনিট সময় আছে, 1 মিনিট সময় দেবো। কি করা যেতে পারে, কি সাজেশন দিচ্ছেন, মানে ইমপ্লিমেন্টেশন যেন সঠিকভাবে হয়? মানে মোদ্দা কথা আমি বলবো পুরোটা জিনিস আবার মানে ম্যান পাওয়ার ম্যানেজমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং মোটিভেট করে ইন্টেনশন, যে মানে এটার ইমপ্লিমেন্টেশন জনগণের জন্য কাজ করার ইন্টেনশন তৈরি করার, মানে কর্মচারীদের ভিতরে তৈরি করা, মোটিভেট করা, এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল কাজ। এবং এটা দরকার একদম উঁচু লেভেল থেকে, প্রয়োজনে এখানে কোনো না কোনো বাধা আদারওয়াইজ সাপোর্টও হতে পারে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এইখানেও কিন্তু যে আমি কিভাবে আরো লোককে এই সুবিধাটা পৌঁছে দিতে পারবো, এবং আমার যে যে স্কিম গুলো নিয়েছে, একটা স্কিল ডেভেলপমেন্ট, আমি শুধু একটা এক্সাম্পল দিলাম, এরকম অন্য সব স্কিমেরই কোথায় কোথায় আমি কতটা অ্যাচিভ করতে পেরেছি প্রিভিয়াস যে আমার বাজেটে, এবং এটা যদি না আমরা কি গতানুগতিক করে যাচ্ছি নাকি আমি রিভিউ করছি। গতানুগতিক করে যাওয়ার ভিতরে কোনো ক্রেডিট নেই, রিভিউ করে এটাকে মডিফিকেশনের ভিতরেই অ্যাকশন ক্রেডিট আছে। ওকে, মনে মধ্যে 1 মিনিট সময় আছে। হ্যাঁ, আমি একেবারে প্রথম কয়েক সেকেন্ড নিচ্ছি। আমাদের সমস্ত মন্ত্রিসভা থেকে আরম্ভ করে প্রত্যেকের সাধারণ মানুষের 3 ইডিয়টস সিনেমাটা দেখা উচিত, এবং লাস্ট সিনটা বিশেষ করে ওয়াংরো, ওই যে বিজ্ঞানী, তিনি ওই শিশুদের পড়াচ্ছেন এবং তিনি সবচেয়ে বেশি রোজগার করছেন, তখন সবচেয়ে বেশি রোজগার করছেন। এখান থেকেই শুরু হোক, এবং আগে নিজে, দাদা যেটা বললেন আমি 100% সহমত, আগে নিজে দেখি, চিফ সেক্রেটারি দেখুন যে উনি কতটুকু সময় দিচ্ছেন এবং উনি কত টাকা খরচা হচ্ছে ওনার জন্য, উনি এটাকে নিয়ে আসুন। 5টার পরে গাড়ি ব্যবহার করবো না, হেঁটে বাড়ি যাবো, কাছেই তো কোয়ার্টার, হাঁটলে শরীরও ভালো হবে, করুক না, দেখান, উনি সেখান থেকেই দেখান। শুনলে মানে খুব অবাক লাগে, খুব খারাপও লাগে যে আমাদের এই রাজ্যের পুলিশ প্রধান যদি সামনে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি নিয়ে পুলিশ প্রধান যাচ্ছেন, তাহলে কিন্তু আমার একটু সংশয় হয় এই রাজ্যের নিরাপত্তা নিয়ে। আমি একটা লাইন এড করছি, দাদা যেটা বলেছিলেন, যেটা আমাদের যে এক্সটেনশন এই যে দেওয়ার ব্যাপারটা, this is also part of management, কিন্তু বাজেট ম্যানেজমেন্টের এটাও একটা ম্যানেজমেন্ট, যে আমি আমার ম্যান পাওয়ার তৈরি করব, আমি জানি কিন্তু উনি রিটায়ারমেন্ট, আমি কিন্তু লোক তৈরি করব, কালকে রিটায়ারমেন্ট গেলে আজকে জানলাম ঘটনাটা, তা না, একদম ম্যান পাওয়ার ইউটিলাইজ করছি এবং ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট করছি, সেটা একটা বিরাট বড় ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকে খুব গুরুত্বপূর্ণ এক আলোচনায় আপনারা দুজনেই খুব সুন্দরভাবে আলোকপাত করলেন, এবং সেটা খুব দরকার আমাদের, শুধু আমাদের নয়, গোটা দেশেরই। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি নিয়ে মাঝে মধ্যে যেভাবে অভিযোগ উঠে আসে, সেগুলো সত্যি হৃদয় বিতারক, এবং সেগুলো খুব উদ্বেগজনক, এবং সেগুলো দিন দিন এই কর্মসংস্কৃতি ঠিক হওয়া প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য। আপনাদেরও ধন্যবাদ এই কারণে যে একটা অসাধারণ এই গতানুগতিক একটা আলোচনা, যে বাজেটের এত টাকা খরচা করলাম, অত টাকা পেলাম না ইত্যাদি, এটার বাইরে গিয়ে যে একটা আলোচনা এনেছেন, আমাদেরও সমৃদ্ধ সরকার এই আলোচনাকে পজিটিভলি নেবে, কর্মচারীরাও সব পজিটিভলি নেবেন এবং দেখবেন কিভাবে মানুষের, জনসাধারণের, এবং সেটাকে পরিষেবা প্রদান করা যায়, সত্যিকার একটা সর্বব্যাপী সর্বস্পর্শী করা হবে। এটা ঠিক। ধন্যবাদ দুজনকে আপনাদের। দর্শক বন্ধুরা, রাজ্যের জনসাধারণকে নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদান করতে গেলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই কর্মসংস্কৃতির অভাবে সরকারি পরিষেবা প্রদানে বিলম্ব বা ত্রুটি হলে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করাটাই স্বাভাবিক। তাই সমস্ত সরকারি অফিসে কর্মসংস্কৃতি উন্নত করার ওপর বিশেষ জোর দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে সরকার বিভিন্ন জনকল্যাণমুখী কাজের সুফল সাধারণ নাগরিক সঠিকভাবে পায় কিনা সেই দিকে নজর রাখবো আমরা। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন খবর এবং নিউজ আপডেট দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।